আপনি কথা দুই তো করছেন, আপনি যে আরে দিবেন মাঝখানে আপনি আমার মামুন উড়াই দিছেন। এরই মধ্যে ক্যামেরা দেখে তিনি আমাদের ভিডিও করতে বাধা দেয়। না বাবা, ব্যথা পাইবা লইলেন না। আসসালামু আলাইকুম। আমাদের এবারের যাত্রা ছিল ঝিনাইদহ। ঝিনাইদহ যাওয়ার পথে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং ঝিনাইদহ জেলায় কি কাজ আমরা পরিচালনা করেছি তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ধোলাইপাড় প্রত্যেকটা কাউন্টারে যোগাযোগ করার পরেও আমরা টিকিটের ব্যবস্থা করতে পারিনি। এরই মধ্যে আমরা একজন দালালের দেখা পাই। তিনি আমাদের গন্তব্যস্থল ঝিনাইদহ শোনার পর রয়্যাল এক্সপ্রেস গাড়ির কথা বলেন এবং আমাদের সিট কনফার্ম করে এবং আমাদের থেকে অ্যাডভান্সও নিয়ে নেয়। এরপর আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকি। প্রায় 20 মিনিট পর তিনি এসে আমাদেরকে বলেন রয়্যাল এক্সপ্রেস গাড়ির একদম পিছনে সিট হবে, অন্যথায় আপনারা যে আর পরিবহনে যেতে পারেন। আমরা তাতেও সম্মতি দিই। বলছে রয়্যালে যাব না, রয়্যালে যাচ্ছি কি সিট নাই, বলছে জিলে এনে দেবে। জে আর আচ্ছা জে আর দেবে, বেশ ভালো কথা। আমরা গেলাম, কনফার্ম করে ওদিকে টিকিট কনফার্ম করলো, অ্যাডভান্স দিলাম। এরপর আসলো ভাই আসার পর আবার বলতেছে যে জেলাইনে হবে না, মামুনে যেতে হবে। কে বলছে? সাইফুল সম্ভবত নাকি? টাকা কি আসমান থেকে নাজিল হয় নাকি? যাবেন কোথায়? আমরা যাবো ঝিনাইদহ। টিকিট কনফার্ম করার পর প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। এরই মধ্যে তার সাথে যখন আমরা আবারও যোগাযোগ করি তখন তিনি যে আর পরিবহন রেখে আমাদেরকে আবার মামুন পরিবহনের কথা বলেন। সাথে সাথে আমরা আমাদের অ্যাডভান্স ফেরত চাই এবং আমরা গাড়িতে যাব না বলে তাকে বলি। কথার জবাবে তিনি বলেন তাহলে আপনাদেরকে অ্যাডভান্স রেখেই চলে যেতে হবে। আমার কাছে মনে হলো এটা তার বাপ দাদার মুল্লুক। এরই মধ্যে যে আর পরিবহনের সুপারভাইজার ওই স্থানে চলে আসে। সুপারভাইজার এবং আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞাসা করে যতটুকু বুঝতে পারলাম তারা কমিশনের লাভের আশায় মানুষকে যে কোনো গাড়িতে তুলে দেয়, যেই গাড়িতে একটু কমিশন বেশি পায়। যাত্রীর সুবিধা অসুবিধা তাতে তাদের কিছুই আসে যায় না। আপনি কথা দুই তো করছেন, আপনি যে আরে দিবেন মাঝখানে আপনি আমার মামুন উড়াই দিছেন। ভালো ভাই, আমার মাথাটা ঠান্ডা। আপনার গরম মাথা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না বড় ভাই, জ্ঞানজাম করেন না। আপনার গরম মাথা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না, আপনার গরম মাথা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আরে আপনি একদিন অচিনা বানাইবেন পরে আপনি অন্য কিছু করছেন, আমরা কাজই করি এগুলো হাওয়া দিন। এরই মধ্যে ক্যামেরা দেখে তিনি আমাদের ভিডিও করতে বাধা দেয়। কোনো পারমিশন লাগে না, আমার পারমিশন নেওয়া আছে। ঠিক আছে ভাই, আপনি যে লাগাবেন এইটাই সমস্যা নাই ভাই। লোক সবাই একরকম না, কথার কাজে মিল থাকতে হবে। ঠিক আছে ভাই, আমরা গ্যাঞ্জাম করার লোক না, আমরা সমস্যা করার লোক না। সময় প্রায় রাত 12:30। তখন আমরা স্বাধীনতা চত্বরের দিকে তাকিয়ে বসেছিলাম। এরই মধ্যে যে আর পরিবহনের কাঙ্ক্ষিত বাসটি চলে আসে। বাসে উঠে বুঝতে পারলাম আমরা এই বাসের শেষ যাত্রী। আর এই রুটে অন্যান্য রুটের থেকে ভাড়া সবসময় বেশি থাকে। এর কারণ আমরা যতদূর বুঝতে পারলাম এই রুটে যাত্রী সবসময় বাসে কম থাকে। প্রায় রাত 3:30। যাত্রা শেষে আমাদেরকে পায়রা চত্বরের সামনে নামিয়ে দেয়। গাড়ির গতি ছিল দুরন্ত, এত দ্রুত চলে আসবো আমরা কখনো বুঝতেই পারিনি। রাত গভীর হওয়ায় রাতটুকু পার করার জন্য আমরা একটি হোটেল খুঁজতে থাকি। আসসালামু আলাইকুম চাচা, বোর্ডিং আছে আশেপাশে থাকার জন্য? কোনটা এটা? আমরা তিনজন। জি কাকা, আমরা 10টা পর্যন্ত থাকবো। আসলে রাত অনেক, তো আমাকে জনকল্যাণমূলক কাজের জন্য আসছি, আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে, তো আমরা সকাল 10টা বাজে চলে যাব। 10টা হবে, অ্যাডমিট হলে 800 টাকা। 800 টাকা তো বেশি। ডবল, আর সিঙ্গেল হচ্ছে 400-500। আমরা তিনজন জাস্ট সিঙ্গেলই এটা দেন। আমরা অসময় তো আর বেশি সময় থাকবো না, 500 এর ভিতরে দেখেন কোনো মতে থাকতে পারলে এসে। ওই 1 মিনিটের জন্য রুটি 30 টাকা, বড় রুটি দিয়ে দেখা যাচ্ছে যে 35 টাকা। ডিম রুটি। আচ্ছা দেখি হোটেলে কিছু পাই কিনা, তাইলে। পেটে প্রচন্ড খিদে নিয়ে আমরা হোটেলটির দিকে আগাই। আসসালামু আলাইকুম কাকা, খাবারের কিছু আছে? কিছুই নাই? আচ্ছা কয়টা ভাত আছে? অল্প কয়টা। ও আচ্ছা, ডাল কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডালে লাগাবো, ফুটে গেলেই লাগাবো। ও ডাল যা আছে খাওয়া যাবে, রুটি কি বানানো শুরু করবেন নাকি? না, দেরি আছে,
দেরি আছে না? হোটেলে কোনো খাবার না পেয়ে অবশেষে আমরা ডিম রুটির দিকে আগাই। ডিম রুটি বলতে আমরা মনে করেছিলাম ডিম অথবা আটার রুটি এ জাতীয় কিছু হবে, কিন্তু বন রুটির সাথে ডিম ভাজি, এই অভিজ্ঞতা আমাদের একবারই নতুন ছিল। হয়তো আপনারা খেয়ে থাকতে পারেন অথবা ঝিনাইদহের লোকেরা তো নিয়মিতই খান। ডিম রুটি খেতে খেতে ওই দোকানদারের কাছ থেকেই আমরা আল সফর আবাসিক হোটেলের ঠিকানা পাই। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আমরা আল সফরের দিকেই রওনা দিই। প্রতিমধ্যে একজন নাইট গার্ডকে জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি আমাদের সাথে করে আল সফর হোটেলে নিয়ে যায়। দুনিয়াতে সবাই যে এক না, তিনি তার একটি বাস্তব প্রমাণ। হোটেল আল সফরে যাওয়ার পর ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকে ম্যানেজার আমাদেরকে 3 তলায় নিয়ে যায়। রুম এবং আশেপাশের পরিস্থিতি থেকে আমাদের মনে হচ্ছিল 60 অথবা 70-এর দশকে চলে এসেছি, কারণ তখন তো আমাদের জন্মই হয় না। অবশেষে রুমের দরজা খোলার পর কিছুটা আলোর দেখা পাই। রুম বুকিং এর সময় ম্যানেজার প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে লিখে রাখছিলেন। সচরাচর এইরকম হোটেলে এই নিয়ম কানুনগুলো অতটা ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় না। দাও দাও ভাড়া দিয়ে দাও। থাকবো 10টা ঝামেলা করে 10টা 11টার ভিতরে চলে যাবো। হ্যাঁ সকাল 10টা 11টায় চলে যাবো। আল্লাহ চাইতো যদি আমরা কালকে থাকি তাহলে আবার রাত্রে আসবো। লাইটের হোল্ডার দেখে মনে হচ্ছিল এটা সত্যি 50 অথবা 60-এর দশক থেকে আমদানি করা। অবশেষে 60-এর দশকের পরে 2025 সালের একটি সকালের দেখা পাই। ভাঙা জানালা দিয়ে বাজারের পরিবেশ দেখা যাচ্ছিল। ভাই হোটেল দেখে কিছু মনে করবেন না, কারণ 500 টাকার হোটেলে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। সর্বশেষ বাকি ছিল ওয়াশরুমটা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকাল হয়েছে, টাটা বাই বাই, রুম থেকে বিদায় নিলাম। না ক্যামেরাম্যানকে রেখেই যাইনি, পরে আবার ক্যামেরাম্যানকে বের করে নিয়ে গেছি। রুম চেক করার কথা বললে তিনি আর রুম চেক করেননি। আমরা চিন্তা করে দেখলাম রুমে কি বা আছে আর কি বা চেক করবে। হ্যাঁ রুমটা একবার চেক দেন। আর আছে কি আর চেক করবেন কি? 60-এর দশক থেকে বের হয়ে যাওয়ার আগে 60-এর দশকের কিছু নমুনা আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম। হোটেল থেকে বের হবার পর আমরা দেখি আমাদের যে ইনফরমেশন দিয়ে ঝিনাইদহ নিয়ে এসেছে তিনি আমাদের 2বার ফোন দিয়ে ফেলেছেন। তাই আমরাও তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। এরপর তার থেকে গন্তব্য স্থান জেনে নেই। মধ্যরাতে স্পেশাল ডিম রুটি খাবার পরেও যখন ক্ষুধা থেকে যায় তখন সকাল হবার সাথে সাথেই খাবার খুঁজতে হয়। সেই উদ্দেশ্যে আমরা একটি ভালো খাবার হোটেলে যাই। হোটেলের পরিবেশটা সুন্দর থাকলেও খাবারগুলো আমাদের কাছে তেমন একটি ভালো মনে হয়নি, কিন্তু তার দামগুলো ছিল অনেকটাই বেশি। খাবার হিসেবে দামটা ছিল অনেকই বেশি। কি খেয়েছি তা না জানলেও 3 জনের খাবারের বিল ছিল 770 টাকা। আশেপাশের মানুষের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটাই আশেপাশের এলাকার মধ্যে ভালো মানের হোটেল। যাই হোক, এটা আমাদের ব্যক্তিগত মতামত। তারপর আমরা আমাদের গন্তব্যে রওনা দেই। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, তামাক ক্ষেত, কলা গাছ, আরো এছাড়াও আরো অনেক কিছুই আশেপাশে ছিল। তবে আমাদের কাছে সব থেকে বেশি মনে হয়েছে তামাকের চাষটা। শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যে চলে আসি। সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়, যিনি এই পর্যন্ত আমাদের আসতে সাহায্য করেছেন। কেমন আছেন? আইফোন দিছে। আচ্ছা সমস্যা নেই। ভালো আছেন? নাস্তা পানি খাইছেন? নাস্তা খাইছে, একটু কষ্ট করে এই সাইডে যেতে। চলেন সমস্যা নেই। বাড়ি করে তো বুঝলাম না। মানে ওই ছেলেটা বাড়ি আছে বুঝছেন? বাড়িতে আছে। চলেন। ওই যে প্রথম যেটার ছবি দিছিলেন না, দ্বিতীয়টা। দ্বিতীয়টা তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। আমার বাড়ি ঘরও তো আছে নাকি? বাড়ি ঘর দর আছে, কিন্তু ছেলেটা সেটা না বুঝছেন, মানে পরিষ্কার করে দিলি হইতে চায় না আর কি, না, এরকম হইতেছে না। কিছু। আচ্ছা ঠিক আছে চলেন। ছোটখাটো হলো মিস্ত্রি কাজ করি, টিনের কাজ। টিনের কাজ না? হ্যাঁ, ও টিনের আচ্ছা কাজ। বুঝতে এই পারছি। জন্য আর কি সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নাই। এই যে আপনার গাড়ি থাকলে ভালো হতো, এটা হাইটে মানে জার্নি করার সুবিধা অসুবিধা হয়। আমি তো জার্নি করছি, হ্যাঁ যেহেতু জার্নি করছি ঢাকা থেকে জার্নি করা অত সহজ না। আমরা আসলে চেষ্টা করতেছি তাদের জন্য একটা জায়গা করার জন্য। হ্যাঁ, জায়গা করার এখন জন্য গাড়ির আমি পিছনে যদি ভিডিও দেখছি, জায়গা করার জন্য ভিডিও দেখছি, কিন্তু এখন হচ্ছে কিনা এখন সমস্ত গাড়ির পিছনে হচ্ছে যদি কিনা। এত টাকা ইনভেস্ট করি, হ্যাঁ আরে এর সাথে আর কিছু করে তো আমরা জায়গায় কিনতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বুঝছেন আছে, কিন্তু এতে ছুটতে আইছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে সমস্যা নাই, আমরা সারা বাংলাদেশে যাই আলহামদুলিল্লাহ। এই বাড়িতে মানসিকভাবে অসুস্থ একজন রোগী ছিল। আমরা তার সাথে দেখা করি। অনুমতি ছাড়া যাওয়া যায় না। আসসালামু আলাইকুম। ও কইতে হবে না, কইতে হবে না। ভালো আছেন? ভালো আছেন? এরকম হ্যাঁ আচ্ছা
আপনাদের বাসা এটাই না? বাসা এটাই? আচ্ছা, আপনার ছেলে? ও দেওরের ছেলে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, কাপড় চোপড় পাল্টাই দিব। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? এই করে দিই। পরিষ্কার এখন ওই একলাই সময়তে করে, আবার সময়তে দেখা যাচ্ছে করে না। ও, সমস্যা নাই, তাইলে থাকুক, সমস্যা নাই। তো বাসা বাড়ি আছে, সবাই দেখার মতন লোক আছে, সমস্যা নাই। ঠিক আছে, ইনশাল্লাহ থাকেন তাইলে। হ্যাঁ, এরপর আমরা আমাদের গন্তব্যস্থল ভাটই বাজারের দিকে রওনা দিই। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের চোখে পড়ে তামাক পাতার ঘর। এই ঘরের মধ্যেই তামাক পাতা মজুত করে রাখা হয়। এই ঘর সম্বন্ধে আমাদের হয়তো তেমন জ্ঞান না থাকা সত্ত্বেও আমরা মোটামুটি জানার জন্য চেষ্টা করেছি। আর এই তামাক পাতার বিভিন্ন ধরনের প্রসেস আছে, যার কারণে এই ঘরের ওয়ালগুলো মাটি দিয়ে লিপে রাখা হয়। এটা একটা অবাক করা বিষয়। এই গ্রামের বেশিরভাগ বিল্ডিং বাড়ি, মোট কথা প্রত্যেকটা বিল্ডিং বাড়ি একই রকম, জানলাগুলো ছোট ছোট খোপ খোপ করে তৈরি করা। আমি হয়তো মনে করেছিলাম এই সব বিল্ডিং গুলো হয়তো এক মিস্ত্রি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এলাকার মানুষের ভাষ্য মতে আসলে তাদের সমস্ত বিল্ডিং এই একই ডিজাইনেই তৈরি করা হয়। কিছুক্ষণ আগানোর পর আমাদের চোখে পড়ে আরো একটি নার্সারি, যেখানে সমস্ত গাছের বীজ এবং চারা গাছ তৈরি করা হয়। কৌতূহলবশত আমরা নার্সারির ভিতরে যাই, কারণ আমাদের শহরে এরকম দৃশ্য কখনোই চোখে পড়ে না। এইটা এইটা ইয়া ফুল না? হ্যাঁ হ্যাঁ, একটু ভিতরে যাবে না? এইটা কি লেটুস পাতা ভাইয়া না? এটা কি বীজতলা নাকি এখানেই কমপ্লিট একবার? ও, এটা চারা আর কি না? এটা কি বেগুন? ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া, জাযাকাল্লাহ, ভালো লাগলো, কারণ এরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না সচরাচর। ইনি সেই ব্যক্তি যার কারণে আমাদের ঝিনাইদহ শহরে আসা। কিটা লাগছে? আমরা চেষ্টা করে পারিনি না বাবা, ব্যথা পাইবা লইরেন না। আমাদের এইখানে পাগল ছাগল আছে, অনেক পাগল ছাগল, যদি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ, আমাদের এইটাই উদ্দেশ্য, আমরা তাদের জন্য একটা স্থান তৈরি করব ইনশাআল্লাহ। ঝিনাইদহ ভাটই বাজারের কাজ শেষ করার পর আমরা অন্য একজন ব্যক্তির উদ্দেশ্যে হাসপাতাল রোডের দিকে যাই। সেখানে গিয়েই আমরা এই বৃদ্ধ, অসুস্থ এবং বয়স্ক বাবাকে পাই। পরিষ্কার করে। আরে বাঁচবেন আপনার মার। এখন আমরা ঝিনাইদহ আছি, আর এইখানে সহযোগিতা করার যে পুরো প্রসেসটা ভাই আমাদের সাথে ছিলেন, যে আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত সহযোগিতা করেছে। কি ইনফরমেশন দিয়ে এই পর্যন্ত আসা পর্যন্ত পুরোটাই আমাদেরকে উজ্জ্বল ভাই সহযোগিতা করেছে। আমরা আমাদের কাজ দ্রুত শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এই ভয়ে যাতে আমাদের দ্বিতীয় বেলার খাবার এখানে খেতে না হয়, ধোলাই পাড়ের মতো যাতে পস্তাতে না হয়, তাই আমরা সরাসরি অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট বুকিং করি। মাঝপথে গাড়িতে সমস্যা হওয়ার কারণে গোল্ডেন লাইন নিজস্ব গাড়ির মাধ্যমে আমাদের গাড়িটি পরিবর্তন করে দেয়। হয়তো এটি সম্ভব হয়েছে শুধু একমাত্র এই কোম্পানির অনেকগুলো বাস থাকার কারণে। তাদের পরিবেশ এবং স্টাফদের ব্যবহার ছিল তাদের আশেপাশের পরিবেশের মতোই সুন্দর। তাই আপনারা অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট ক্রয়ের জন্য চেষ্টা করবেন, আর সমস্ত দালাল থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আসুন সবাই মিলে দালাল মুক্ত পরিবেশ গড়ে তুলি।